ক্লাস 10-এ পড়ুয়া ত্রয়ীর সামনে প্রেগন্যান্সি কিট। এই ব্যাপারটা যতটা না আশ্চর্যের তার চাইতেও অধিক শিউরে ওঠা ব্যাপার হচ্ছে কিটটাতে জ্বলজ্বল করছে দুটো লাল দাগ। ত্রয়ীর হাতজোড়া থেমে থেমে কাঁপছে, শুধু হাত নয়, সর্বাঙ্গ। বিছানার কোণ ঘেঁষে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে ত্রয়ী। ত্রয়ীর মা হঠাৎ ঘরে ঢুকে যান। মাকে দেখে আতঙ্কে ত্রয়ী আরও বিছানার কোণের দিকে সিটিয়ে যায়। ত্রয়ীর মা শক্ত মুখে প্রেগনেন্সির কিটটা মেঝে থেকে হাতে তুলে নেয়। পরপর ত্রয়ীর চোখের পলকেই তার মা এসে শক্ত চড় দিয়ে বসে তার গালে। ত্রয়ীর চুলের মুঠি ধরে চিৎকার করে বলে, এই দিন দেখার জন্য তোরে স্কুলে পাঠাতাম, এইটুকুনি একটা মেয়ে হয়ে তুই পেটে কলঙ্ক নিয়ে ঘুরবি? বাইরে মুখ দেখানোর মতো কোনো পথই তো তুই রাখলি না, নষ্টা, এসব করলি? বলতে বলতে ত্রয়ীর মায়ের চোখ ফেটে জল এলো। হু করে কেঁদে ওঠেন তিনি, যার ফলস্বরূপ ধপ করে বসে পড়েন মেয়ের পায়ের কাছে। ত্রয়ীরও কান্নার বেগ বেড়ে গিয়েছে। সে এই মুহূর্তে কি করবে, কি করা প্রয়োজন, কিছুই বুঝতে পারছে না। যেন মস্তিষ্ক অচল হয়ে আছে তার। মাকে বলতে ইচ্ছা করলো, আমি ইচ্ছে করে কিছু করিনি, কিন্তু সে বলতে পারল না। এই চরম মিথ্যে বললে আরও কয়েক কথা শুনিয়ে দিবে মা। মায়ের মুখে নষ্টা শব্দটা শুনে ভেতরটা পুড়ে যাচ্ছে তার। অসংখ্য কাঁটা যেন বিঁধল বুক জুড়ে। তবুও ত্রয়ী কান্নারত স্বভাবে বলল, আমি কিছু করিনি আম্মা। ত্রয়ীর কথাটা বলতে আবারও চড় পড়ল তার গালে। মা চোখের জল নিয়ে গলার কোট ঢেলে বলল, তুই যদি কিছু করেই না থাকিস তবে পেটে বাচ্চা এলো কিভাবে? আমাকে কি শিখাস তুই? এমন না যে তুই। কথা থেমে গেল ত্রয়ীর মায়ের। সে ভয়ানক শব্দটা মুখে তুলতে পারবে না। এসব ঘটনা মেয়ে কার সাথে ঘটিয়েছে সেটা আন্দাজ করতে পারছে ত্রয়ীর মা, কিন্তু এই মুহূর্তে ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত ত্রয়ীর মা বুঝতে পারছে না। চিন্তাভাবনা যেন তার বন্ধ হয়ে গিয়েছে এই কঠিন পরিস্থিতিতে। মেয়ের পাশে বসলো না বেশিক্ষণ। চটপট প্রেগনেন্সি কিটটা হাতে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে যায়, আর ত্রয়ী সেই অবস্থায় রুমে পড়ে রয়। হঠাৎ ত্রয়ীর মাথায় এলো নাহিদের কথা। সে চটজলদি তার লুকিয়ে রাখা বাটন ফোনটা বের করলো। এই মোবাইলটা ত্রয়ী তার জমানো টাকা দিয়ে কিনেছে। অবশ্য নাহিদও বেশ কিছু টাকা দিয়েছে, নয়তো ত্রয়ীর একার পক্ষে সম্ভব ছিল না মোবাইল কেনা। ত্রয়ী নাহিদকে কল দিল। ত্রয়ীর বুকটা টিপ টিপ করে শব্দ করছে, যেন কেউ ক্রমাগত হাতুড়ি পেটাচ্ছে সেথায়। তাদের প্রেমালাপ এই মোবাইলের মাধ্যমেই হয় সবসময়। নাহিদ ফোন ধরল না। ত্রয়ী আবারও কল করলো। এবারও ধরল না। এবার তো ত্রয়ীর বুক চাপড়ে কান্না আসছে। থেমে আসা কান্না আবারও নতুন করে ভীতি শুরু করলো। আতঙ্ক, ভীতি, চক্ষু লজ্জা সব কিছু তাকে জঘন্যভাবে ঝাপটে ধরেছে। ত্রয়ী মিনমিন করে বলল, প্লিজ নাহিদ, কলটা ধরো। ত্রয়ী না থেমে ক্রমাগত কল দিতেই থাকলো। যখন কল নাম্বার 11 বারে এসেছে তখন নাহিদ রিসিভ করলো। ঘুমন্ত কণ্ঠে আওড়ালো, হ্যালো। ত্রয়ী এখানে মরণদশা, আর সেখানে নাহিদ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এটা ভেবে ত্রয়ীর অবচেতন মনে রাগটা ঘনিয়ে এলো। ত্রয়ী চেঁচিয়ে বলল, আমার ঘরে আগুন লাগিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ নাহিদ? এই বলতে সবসময় পাশে থাকবে, এই তার নমুনা? নাহিদের ঘুম উড়ে গেল। সে চমকে শোয়া ছেড়ে উঠে বসল, কপাল ভাঁজ ফেলে বলল, কি হয়েছে? তুমি না বললে আমি বুঝবো কিভাবে? ত্রয়ের রাগ গলে গেল। সে আবারও কান্নায় ভেঙে বলল, আমি প্রেগনেন্ট নাহিদ। নাহিদের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল এই কথা শুনে। নির্বাক হয়ে স্থির বসে রইল নাহিদ। ঠিক কী বলবে ভেবে পেল না। ত্রয় আরও কিছু বলতে নিচ্ছিল, এমন সময় ত্রয়ীর মা এসে মোবাইলটা কেড়ে নিল। নাহিদের কাছ থেকে কিছু শোনার আগে ত্রয়ীর চোখের সামনে মোবাইলটা মেঝেতে আছাড় দিয়ে দিল ত্রয়ীর মা। মুহূর্তে তা ভেঙে চৌচির হয়ে যায়। বিকট শব্দে ত্রয়ীর কান দুটো হাত দিয়ে বন্ধ করে ফেলে। ত্রয়ীর মা ফুঁসে উঠে বলে, নে, বল এবার তোর নাগরের সাথে কথা। নির্লজ্জ, বেহায়া, সর্বনাশ ডেকে এনে আবার মধুর বাণী ছাড়া হচ্ছে। এসব কাজ করার আগে একবারও বাবা, মা, ভাইয়ের কথা ভাবলি না তুই? ছি, ছি, সব সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছিস। তোর বাপকে আমি মুখ দেখাবো কি করে বল? আঙ্গুলটা তো আমার উপরেই উঠবে আগে। ত্রয়ী কিছু বলতে পারল না। বলার মতো অবস্থাতে সে নেই, যার ফলস্বরূপ এতটা দুশ্চিন্তা। অতিরিক্ত চাপ সইতে না পেরে ত্রয়ী জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল তখন নিজের কাছে বাবাকে দেখতে পায় ত্রয়ী। শুধু বাবা নয়, সঙ্গে ছিল ত্রয়ীর বড় ভাই তামিমও। ত্রয়ীর বড় ভাই তামিম এবার অনার্স 2য় বর্ষে পড়ছে।
তাদের দেখে ত্রয়ী এক মুহূর্তের জন্য ঘাবড়ে যায়। শোয়া ছেড়ে উঠে বসতেই মায়ের দিকে চোখ যায় ত্রয়ীর। মা আগুন চোখে চেয়ে আছে ত্রয়ীর পানে। ত্রয়ী ভীত চোখে বাবা ভাইয়ের দিকে তাকিয়ে বুঝলো তারা স্বাভাবিক, অর্থাৎ এত বড় ঘটনার ব্যাপারে এখনো জানতে পারেনি। ত্রয়ী মুহূর্তের জন্য স্বস্তি পেল। তার গলায় কাটা বিঁধে আছে, অসহ্য যন্ত্রণা দিচ্ছে সেই কাটা। ত্রয়ীর বাবা চিন্তিত স্বরে বলল, কি ব্যাপার মা? খাওয়া দাওয়া করো না কেন তুমি? খাওয়া দাওয়া না করলে দেখলে তো অসুস্থ হয়ে গেছো। পাশ থেকে তামিম বলে ওঠে, চাচুকে ডেকে আনবো আব্বু? ওর চোখ মুখ তো ভালো দেখাচ্ছে না, জ্ঞান হারানোর তো ভালো ব্যাপার না। ছেলের কথা শুনে আঁতকে ওঠে ত্রয়ীর মা। ত্রয়ীর বাবারা তিন ভাই। ছোট দুই ভাই বিরাট ফার্মেসি চালায়। তাদের মধ্যে একজনের উপর তো পুরো এলাকা নির্ভরশীল। প্রচণ্ড নাম ডাক তার পুরো এলাকা জুড়ে। এমতো অবস্থায় ত্রয়ীর সত্যি সামনে আসার ভয় কাজ করলো মায়ের মধ্যে। আতঙ্কে পড়ে যায় ত্রয়ী। মা বড় ছেলের উদ্দেশ্যে ব্যস্ত কণ্ঠে বলল, না না তামিম, ওর খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছিল না বলেই এমন হয়েছে। এখন বেশি বেশি খেলেই হবে। তামিম আর কথা বাড়ায় না, বোনের দিকে এক পলক চেয়ে রুম ছেড়ে বেরিয়ে আসে। ত্রয়ীর বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, এখন কেমন লাগছে মা? ত্রয়ী আবার চোখ ভরে কান্না আসতে চাইল। এই মানুষটা তাকে এত বিশ্বাস করে, না জানি সত্যিটা জানলে মানুষটার কি অবস্থা হবে। কি করে হয়ে গেল তার দ্বারা এত বড় ভুল? ত্রয়ী মেয়েটা বয়সের তুলনায় অনেকটা চতুর। সে প্রেম ঘটিত ব্যাপারগুলি অনেক ভালোভাবে জানে। সঙ্গে এও বুঝে বিয়ের আগে প্রেগনেন্ট হওয়াটা কতটা নরক যন্ত্রণার মতো। তাও আবার রক্ষণশীল পরিবারের মেয়ে হিসাবে এই নরক যন্ত্রণা কোন অবধি পৌঁছাতে পারে তা শুধুমাত্র উপরওয়ালাই জানে। ত্রয়ীর মা প্রায় শুনত ত্রয়ী নাহিদের প্রেমের গুঞ্জন। নাহিদ তাদের এলাকার ছেলে, ত্রয়ীর সাথে একই ক্লাসে পড়ে। তবে নাহিদ ত্রয়ীর থেকে বয়সে বছর তিনেক বড় হবে। প্রথমে এসবে কান দিত না সে। একই এলাকার ছেলে মেয়ে একসাথে দেখলে মানুষ কত কিছুই না বলে। মোট কথা, মেয়ের প্রতি অগাধ ভরসা ছিল তার। এজন্য শোনা কথা পায়ে ঠেলে দিয়েছে। কিন্তু এই পায়ে ঠেলার পরিণতি যে তাদের জীবনে এরকম পরিস্থিতি ডেকে আনবে কে জানতো। বেশ কয়েকদিন ত্রয়ীর মা অস্বাভাবিক আচরণ খেয়াল করেছিল। ঠিকমতো খায় না, খেলে সব বমি করে ফেলে দেয়। স্কুল থেকে এই সপ্তাহে 2 দিন ছুটি নিয়ে টিফিন টাইমে চলে আসে বাড়ি। ত্রয়ীর মা তরিকে কারণ জিজ্ঞাসা করলে ত্রয়ী ক্লান্ত গলায় বলে, মা মাথা ঘুরছে মা, টিফিন খাওয়ার পর বমি হয়েছিল। এক প্রকার আতঙ্কে পড়ে যায় ত্রয়ীর মা। মা যা ভাবতে চাচ্ছিল না তাই বরাবর মাথায় নাড়া দিচ্ছে। এইটুকু ছেলে মেয়ে কী করে এই পর্যায়ে যেতে পারে? এও কি সম্ভব? কিন্তু লক্ষণগুলো বারবার ত্রয়ীর মাকে ভুল প্রমাণিত করেছিল। তাই তো এক বুক সাহস নিয়ে গোপনে ত্রয়ীর মা প্রেগনেন্সির কিটটা নিয়ে আসে। পরের দিন ত্রয়ীকে স্কুলে যেতে না দিয়ে ত্রয়ী সারাদিন বিছানায় পড়ে রইল। ঘুমিয়েছে আর ঘুম ভেঙেছে এরকম অবস্থা ছিল তার। মা একবারও ত্রয়ীর খোঁজ নিতে আসেনি। নিবে কি করে? খোঁজ নেওয়ার মতো কোনো কাজ সে করেনি। আতঙ্কিত ত্রয়ীর পেটে আনমনে হাত চলে গেল। শুনেছে মা হওয়া নাকি নারী জাতির জন্য অন্যরকম ভালোবাসার উপলব্ধি। কিন্তু কই, ত্রয়ীর তো একবারও সেরকম কিছু অনুভূতি হলো না, কিংবা অনুভব করার মতো পরিস্থিতিও নেই। দুশ্চিন্তায় ত্রয়ী আরও খেতে পারল না। তার চোখে সামনে ভাসতে লাগে সেই আগের দিনগুলো। নাহিদ যখন ক্লাস 7-এ ছিল তখন তাকে প্রপোজ করে। সেই সময়ের সাথে নাহিদের সেকশনে নাহিদে সবচেয়ে সুন্দর ছেলে ছিল, যাকে দেখে ছোট ত্রয়ীর মন নড়ে যায়। এরপর একসাথে ঘুরতে যাওয়া, ক্লাস ফাঁকি দিয়ে খালি ক্লাসে নাহিদের সাথে মেলামেশা করা, সব কিছুই চোখের সামনে ভাসছে তার। ভাবনাটুকু স্বাভাবিক যে এইটুকু ছোট বাচ্চাগুলোর প্রেমে মানে কি বোঝে, অথচ যখন স্কুলে ক্লাস 3 থেকে রিলেশন, প্রেম এই ব্যাপারগুলো তাদের মাথায় গেঁথে গিয়েছিল। ত্রয়ের বান্ধবীদের মধ্যে 3 জন ক্লাস 3 থেকেই সম্পর্ক ছিল। ব্যাপারগুলো হাস্যকর কিংবা অবিশ্বাস্য হলে এগুলোই সত্যি। বাচ্চারা বড়দের থেকে আজকের সময়ে এক্সপার্ট। বিকেলে ত্রয়ীর কাজিন বোন মোনালি এলো। তার চোখ মুখে ভয়ের আভাস। মোনালি আর ত্রয়ী সমবয়সী। মোনালি সায়েন্সে এবং ত্রয়ী কমার্সে। দুর্বল শুকনো চেহারা ত্রয়ীর পানে চোখ বুলিয়ে মোনালি বলল, কি হয়েছে ত্রয়ী? নাহিদ বলল, তোর নাকি কি বিপদ হয়েছে? ত্রয়ীর চোখ ভিজে এলো। সে ভেবেছিল নাহিদ প্রেগনেন্সির কথা শুনে হয়তো কথাই বলবে না। সেখানে নাহিদ মোনালিকে একথা বলেছে, তার মানে কি নাহিদ তাকে খুঁজছে? ত্রয়ী চোখ নামিয়ে শুধু নাড়ালো। পর মুহূর্তে বলল, তুই জানলি কি করে? ছুটির পরপর নাহিদ দাঁড়িয়েছিল তোর অপেক্ষায়। তোকে না পেয়ে আমাকেই জিজ্ঞাসা করলো, তুই স্কুলে গেলি না কেন সে প্রসঙ্গে। আমি তো আর জানতাম না এসব কিছু, তাই কারণ বলতে পারিনি।
মায়ের দুশ্চিন্তায় মায়ের প্রেশার বেড়ে গেছে। গতকাল রাতের প্রেশারের ওষুধটাও খাওয়া হয়নি। ওষুধের কথা মূলত তার স্মরণে ছিল না। গত রাতটা নির্ঘুমে কেটেছে। এখন অতিরিক্ত প্রেশারের জন্য শুধুমাত্র খুঁজতে গিয়ে দেখে ওষুধের পাতাটা ফাঁকা। এখন শেষ বিকেল, ত্রয়ের বাবা অফিসে, তামিমও এখনও ভার্সিটি থেকে ফিরেনি। তাদের বাড়িটা নারায়ণগঞ্জ আর তামিমের ভার্সিটিটা ধানমন্ডির দিকে। রাস্তাঘাটে জ্যাম সারিয়ে আসতে বেশ সময় লেগে যায়। তরিমা কাউকে কিছু না জানিয়ে সিদ্ধান্ত নিলেন নিজেই ওষুধটা নিয়ে আসবেন। বোরখা নিকাব পরে ত্রয়ীর রুমে একবার খোঁজ নিয়ে আসার চিন্তা করলো। মোনালি এসেছে ঘণ্টাখানেক হলো, এখনও তার যাওয়ার নামগন্ধ নাই। ত্রয়ীর মা ত্রয়ীর ঘরে ঢুকে দুই বোনের কথাবার্তা হঠাৎ বন্ধ হয়ে গেল, যা ত্রয়ীর মা ভালোভাবেই লক্ষ্য করছিল। সূক্ষ্ম নজরে মোনালির ভাবভঙ্গি বোঝার চেষ্টা করলো ত্রয়ীর মা, কিন্তু মোনালির মুখভঙ্গি স্বাভাবিক যেন কিছুই হয়নি। ত্রয়ীর মাকে দেখে মোনালি অধরা হাসি ফুটিয়ে বলল, কি ব্যাপার চাচি, কোথাও যাচ্ছ? ত্রয়ীমা গম্ভীর গলা বলল, তুমি কি এখন বাড়ি যাবে? তবে ত্রয়ীকে একা রেখে যেতাম। হ্যাঁ চাচি, এখনই চলে যাব, সন্ধ্যার পর আবার স্যার আসবে। বলতে বলতে মোনালি উঠে দাঁড়ায়। মা মেয়ের দিকে নজর স্থির রেখে বলে, তাহলে যাও তুমি। মোনালি ত্রয়ীকে বিদায় দিয়ে চলে যায়। ত্রয়ীর মা এবার ত্রয়ীর ঘরের দরজা জানলা সব ভালোভাবে আটকে পর্দা টেনে দেয়। অতএব ত্রয়ীকে সাবধান করে বলল, খবরদার আমি আসা অবধি কোনো রকম চালাকি করবি না। জানলা যেভাবে রেখেছি সেভাবেই যেন থাকে, বারান্দাতেও যাবে না। ত্রয়ী ভীত চোখে মায়ের দিকে চেয়ে মাথা নাড়ায়। ত্রয়ী ভাবছে, তার ঘর থেকে যেই ছাদটা দেখা যায় সেটাতে নাহিদ প্রায় আসতো ত্রয়ীকে দেখতে। অবশ্য রাতের আতারে ছাদে বসে থাকতো, আর ত্রয়ী তখন জানলা খুলে দিয়ে নিজেকে দেখার সুযোগ করে দিত। মাঝে মাঝে ইশারা ইঙ্গিতেও কথা বলতো, যা কেউ টের পেত না। এখন মা কি সব ধরে ফেলছে কে জানে। ত্রয়ীর মা চলে গেল। এদিকে ত্রয়ী উপায় না পেয়ে খুঁজতে লাগলো কিভাবে নাহিদের সাথে যোগাযোগ করবে। মোনালি এখনও জানে না ত্রয়ী প্রেগনেন্ট। ত্রয়ী বলার সাহস পায়নি। কি করে উচ্চারণ করবে বোনের সামনে এরকম এক তিক্ত সত্য? সারাটা দিনের সাথে রাতটাও ত্রয়ীর কাতরানো যন্ত্রণায় কেটে গেল। ত্রয়ীর মনে পড়ে গেল বেশ কিছু ঘটনা। ত্রয়ী স্বভাবত ছোট থেকে ভীষণ চটপটে চঞ্চল স্বভাবের ছিল। ক্লাসের চঞ্চলদের সাথে তার নামটাও থাকতো। টিচারদের সঙ্গে স্টুডেন্টদের হাসিতে হাসিতে মাতিয়ে রাখত। ত্রয়ীর চঞ্চলতার মাঝে যখন বান্ধবীদের দেখত প্রেম করতে, তখন ত্রয়ীর খুব ইচ্ছে হতো সেও প্রেম করবে, ওদের মতো করে নিজের একটা গল্প করবে। কিন্তু মন তো কাউকে না পাওয়া অবধি তার ইচ্ছেটা পূরণ হচ্ছিল না। এরপর মাসখানেকের পরপর ত্রয়ী লক্ষ্য করলো ছেলেদের ভালো সেকশনে নাহিদ তাকে ফলো করে। নাহিদ তাদের এলাকার ছিল বিধায় ত্রয়ী তার পরিচয় জানত। নাহিদের বাবা তাদের মতো এখানকার স্থানীয়, সঙ্গে ভালো ব্যবসায়ী। যখন ত্রয়ী দেখলো নাহিদ তাকে দূর থেকে দাঁড়িয়ে দেখে, ত্রয়ী তাকালে মিষ্টি হাসি উপহার দেয়, তখন লক্ষণগুলো ত্রয়ীর মস্তিষ্কে কিছুটা একটার কড়া দেয়, যার কারণে সাধারণত বেশ সাজগোজ চুলের নানান স্টাইল করে স্কুলে যাওয়া শুরু করে। হয়তো নাহিদের নজর তার দিকে ফেরানোর জন্য, কিংবা নাহিদকে একটু মুগ্ধ করার জন্য। নাহিদ ছেলেটা ছিল চোখ লাগার মতো। তার মতো সুন্দর ছেলে তাকে লক্ষ্য করছে, এটা সেই মুহূর্তে ত্রয়ের জন্য বেশ বড় পাওয়া ছিল। এরপর নাহিদ তাকে প্রপোজ করার পর তাদের ভালোবাসার দিনগুলো সুখের সাথে চলতে শুরু করে। প্রেমে পড়ার পর ত্রয়ের মুখের হাসি যেন সরতই না। নাহিদের নানান প্রেমময় বুলি, নাহিদের যত্ন শাসন সবই ত্রয়ীকে খুব পুলকিত করত। লাজে লাল হতো সে। তখন তারা ক্লাস 8-এ ছিল। তখন প্রায় ঝগড়া হতো ত্রয়ীর সঙ্গে নাহিদের। ঝগড়ার শেষে অভিমান ভাঙাতে আসতে হয় নাহিদ কিংবা ত্রয়ী। ঝগড়ার কারণও অবশ্য আছে। স্কুলের ছোট বড় প্রায় সবই জানত নাহিদ ত্রয়ীর সম্পর্ক। ত্রয়ীকে তার কোনো ক্লাসমেট যদি তাকে জিজ্ঞাসা করতো আসলেই কি নাহিদের সাথে তার ত্রয়ীর সম্পর্ক আছে, তখন ত্রয়ী লাজুক মুখে হেসে বলতো হ্যাঁ। তখন মেয়েগুলো তাকে প্রথম পরিচয় প্রেম সম্পর্কে ত্রয়ীকে জিজ্ঞাসা করতো। ত্রয়ী সরল মনে সব বলতো। কেন যেন তার খুব ভালো লাগতো এসব কারোর সঙ্গে শেয়ার করতে। আর ছেলেদের দিকে তো প্রায় সবই জানতো। নাহিদ জানিয়ে দিয়েছিল সবাইকে, যাতে করে কোনো ছেলে ত্রয়ের দিকে নজর তুলতে না পারে। মারপিট ঝামেলা লাগাতে নাহিদ ওস্তাদ স্বভাবের ছিল, এজন্য কেউ বেঁচে তার সঙ্গে লাগতো না। ত্রয়ী এখনও মনে আছে সেই দিনের কথা, যখন ত্রয়ী ফাঁকা ক্লাসে নাহিদের সাথে দেখা করতে গেল। নাহিদ তার কপালে প্রথম চুমু এঁকে দিয়েছিল। সেদিন কি পরিমাণে শিউরে উঠেছিল সে। এরপর নাহিদ তার অধরে চুমু দেওয়ার জন্য জেদ ধরে বসলো, কিন্তু ত্রয়ী আতঙ্কে লজ্জায় বারণ করে দেয়।
নাহিদ ত্রয়ীর অবস্থা বুঝতে পেরে সময় দেয়। তবুও তার চুমু চাই। কিন্তু তবুও ত্রয়ী নাহিদকে বারণ করায় নাহিদ আবার তার সাথে ঝগড়া করে। সেই থেকেই দিনগুলো কিছুটা মিইয়ে আসলো। এরপর ঝগড়া হলে ত্রয়ী খুব কাঁদতো। রাতে কান্নারত অবস্থায় ঘুমিয়ে যখন পরের দিন উঠতো, তখন চোখ জোড়া লালচে ফোলা দেখাতো। স্কুলে তার ক্লাসে ফোলা চোখ দেখলে ক্লাসমেটরা জিজ্ঞাসা করলো, কি গো ত্রয়ী, নাহিদের সাথে ঝগড়া হয়েছে নাকি? তখন ত্রয়ী স্লান হেসে বলতো, আরে না। যখন ত্রয়ী চোখের ভাষা অশ্রু নিয়ে নাহিদের সামনে গিয়ে দাঁড়াতো, তখন নাহিদ চট করে গলে যেত। নিজের হাতে ত্রয়ীর চোখ মুছে দিয়ে বলতো, আরে পাগলি, কাঁদছো কেন? ব্যাস, এরপর তো স্বাভাবিক। কিন্তু পরবর্তীতে নাহিদের আবারও মাথায় ভূত চাপতে চুমু খাওয়ার। তখন সে আবার বায়না ধরত। এদিকে ত্রয়ী নাহিদের রাগ বকাঝকা সহ্য করতে পারত না। আবার নাহিদকে সম্মতি দিতে পারত না। তখন নাহিদ হাল ছেড়ে বলতো, আচ্ছা, গালে চুমু দেই তবে। এইভাবে দিনগুলো চলে যেত তাদের। ঝগড়া করলে প্রায় ত্রয়ীর চুপ ফুলে থাকতো, যা ক্লাসের কিছু মেয়ে লক্ষ্য করলেও বিশেষ কিছু বলতো না। টেস্ট পরীক্ষার পরপর ত্রয়ী প্রথমবারের মতো সম্মতি দেয়, তখন নাহিদ অন্তত খুশি হয়ে ত্রয়ীর কোমর চেপে কাছে টেনে নিয়েছিল। এক ঝটকায় ত্রয়ীর অধরে চুমু খেয়েছিল। এরপর হঠাৎ খালি ক্লাসরুমগুলোতে স্যারদের আনাগোনা চলে। কারণ স্যাররা কোনোভাবে খবর পেয়েছে ক্লাসে খালি ফাঁকা দিয়ে ছেলেমেয়েরা খালি ক্লাসরুমে গিয়ে বসে থাকে। এরপর থেকে তাদের মেলামেশা তেমন হয় না। এই ক্লাস শুরু হওয়ার আগে থেকে আর ছুটির পরেই তাদের কথা হতো, কিন্তু তবুও তাদের ঝগড়া শেষ হতো না। ঝগড়া হওয়ার কারণ এবার অন্য কিছু। নাহিদ প্রায় কোনো না কোনো মেয়ে প্রপোজ করে, কিংবা তারা নাহিদের সান্নিধ্যে থাকার চেষ্টা করে। সেটা আবার ত্রয়ীর চোখে পড়ে। এ নিয়ে ত্রয়ীর বেশ অভিযোগ। কেন নাহিদ আগে পিছে তারা ঘুরবে? নাহিদ কেন তাদের আশকারা দিচ্ছে? কেন তাদের নাহিদ জানাচ্ছে না নাহিদের সাথে তার প্রেম চলছে? নাহিদ তখন উত্তরে এসব টপিক হেসে উড়িয়ে দেয়। ত্রয়ীকে আরও রাগাতে নাহিদ হাসির ছলে বলতো, ওরা প্রপোজ করলে ভাবছি একসেপ্ট করে নিব। কি আর করব, তুমি তো চুমু দাও না। কিন্তু ত্রয়ী রাগে চেটে কেঁদে দিত। ত্রয়ী তখন ক্লাসে গিয়ে এক বেঞ্চে কোনায় গিয়ে বসে। যখন ক্লাস চলতো, ত্রয়ী ব্যাগে মুখ গুজে নীরবে কাঁদতো। নাহিদ ততদিনে ত্রয়ীকে খুব ভালোবেসে ফেলেছিল। ভীষণ পজিটিভও হয়ে যায়। তাই কোনো মেয়ের পাশে নাহিদকে সহ্য করতে পারে না। জেএসসির পর ত্রয়ী নিল কমার্স আর নাহিদ গেল সায়েন্স। 9-এ ওঠার পর তাদের সম্পর্ক সেরকম ঝগড়াতেই সীমাবদ্ধ। তবে জেএসসির সময় তাদের রাগারাগি কোথাও যেন উড়ে যায়। সে সময় যখন ত্রয়ী পরীক্ষা সেন্টারে যেত, তখন প্রায় দেখতো নাহিদ তার বন্ধুদের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে। ত্রয়ীকে দেখলে মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করতো। ত্রয়ীতে যদি সুযোগ হতো তবে বলতো, নয়তো নয়। পরীক্ষার শেষে ত্রয়ী 2 দিন নাহিদের সঙ্গে বাড়ি ফিরছিল। ক্লাস 9-এ ওঠার দ্বিতীয় সপ্তাহে হঠাৎ একদিন নাহিদ ত্রয়ীকে এক ছেলের সাথে দেখতে পায়। খুব সম্ভবত এই ছেলে এবার বিসিএস দিবে, নয়তো কলেজ স্টুডেন্ট। তার সাথে ত্রয়ীকে দেখে নাহিদ ভয়ানক রেগে যায়। প্রথমে নাহিদ কিছু বলেনি, সে অপেক্ষায় ছিল এই ভেবে ত্রয়ী নিজ মুখে সেই ছেলের কথা বলবে। কিন্তু ত্রয়ী সেই ছেলের কথা তো দূর, কিছুদিন নাহিদকে এড়িয়ে গেল। এর কারণ অবশ্য কিছুদিন আগের ঝগড়া। নাহিদ তবুও দাঁতে দাঁত চেপে শুধু দেখল ত্রয়ীর কাণ্ড। বেশ কয়েকবার ওই ছেলের সাথে দেখা গিয়েছে। নাহিদ তাকে 2-3 বার দেখলেও নাহিদের বন্ধুরা ত্রয়ীর এই ব্যাপারটা জানায়, যার কারণে নাহিদ আর রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। নাহিদ তাই ত্রয়ীকে একদিন খালি ক্লাসে ডাকলো। ত্রয়ী ভেবেছিল নাহিদ তার রাগ ভাঙাবে। সেই আশায় ত্রয়ী ক্লাস ফাঁকি দিয়ে গেল নাহিদের সঙ্গে দেখা করতে। কিন্তু নাহিদ ত্রয়ের সাথে জঘন্য রাগ দেখায়। সেই দুঃখ সইতে না পারে ত্রয়ী টানা 2 দিন স্কুল গ্যাপ দিল। ত্রয়ী প্রায় বছর শেষে একদিনও স্কুল গ্যাপ না দেওয়ার জন্য পুরস্কার পেত। সেবার যেন এক আলাদা ত্রয়ীকে সবাই দেখেছিল। সেই ছেলেটা ত্রয়ীর কোনো এক বান্ধবীকে পছন্দ করত। এছাড়া সেই ভাইয়াটা ত্রয়ীর ছোটবেলার পরিচিত। এজন্য পথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলতো। কিন্তু নাহিদ যে এই ব্যাপারটা এত বাজেভাবে নিবে ত্রয়ী বুঝতে পারেনি। নাহিদ এখন ত্রয়ীকে বকা দিল। তখন ত্রয়ী বলতে ইচ্ছে করলো, তুমি তো মেয়েদের সাথে কথা বলো, তখন আমি কি কোনো অভিযোগ করি? অভিযোগ করলে তুমি আমাকে দাম দাও। কিন্তু ত্রয়ী বলতে পারেনি। 2 দিন পর থেকে ক্লাস করলেও ত্রয়ীর মুখে আগের সেই হাসি ছিল না। বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা ছিল না। কেমন মলিন মুখে ক্লাস করত আর চলাফেরা করত। নাহিদের দিকে তো ফিরেও তাকাতো না। নাহিদের থেকে দূরে থাকাটাও যন্ত্রণা দিলে
ত্রয়ী নাহিদকে বোঝাতে চাচ্ছিল তার শূন্যতা, কিন্তু নাহিদ এবারও নাহিদের ভাবনার বাইরে এক কাজ করে বসলো। ত্রয়কে দেখাতে সে মেয়েদের ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতো। শোনা যায় সে নাকি সেই ক্লাসের এক মেয়েকে পছন্দ করে। সেই মেয়েটা নাকি সহজ সরল, নাহিদের ভেতরের প্যাঁচ বুঝে নেই। এই জন্য সেও এই ভেবে আবেগে পড়ে যায়। এই সুন্দর ছেলেটার জন্য তার জন্য দাঁড়িয়ে থাকে তাকে দেখে। মেয়েটাকে সবাই আরও উস্কানি দিয়ে বলতো নাহিদকে নিয়ে, আবার কেউ কেউ সেই মেয়েকে সাবধানও করতো নাহিদকে নিয়ে। কারণ প্রায় অনেকে জানতো ত্রয়ী নাহিদের সম্পর্কের ব্যাপারে। এসব জেনেও মেয়েটার মধ্যে সেরকম প্রভাব পড়েনি। একদিন ত্রয়ী এসব শুনে হুট করে মেয়েটার ক্লাসে গিয়ে উপস্থিত। সেদিন ক্লাসের সামনে নাহিদ ছিল না। ত্রয়ী সাপ সাপ জানিয়ে দেয় তার আর নাহিদের সম্পর্কের ব্যাপারে, আর মেয়েটাকে এও সাবধান করে নাহিদের থেকে দূরে থাকতে। মেয়েটা বোধহয় সেবার টনক নড়ে। এরপর থেকে নাহিদ তার ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকলে মেয়েটা নাহিদের দিকে চেয়েও দেখতো না। কারণ এতদিনে মেয়েটার নামেও নানান বদনাম ছড়িয়েছে। অন্যের বয়ফ্রেন্ডের উপর নজর দেয় বা এরকম কিছু। সেই থেকে আবার লাগলো নাহিদ ত্রয়ীর দ্বন্দ্ব। মাসখানেকের মধ্যে আবার স্বাভাবিক। এরকম চলতে চলতে ত্রয়ী একদিন নাহিদের চরম জঘন্য এক প্রস্তাব দিল, যা ত্রয়ীর কল্পনার বাইরে চলে যায়। নাহিদ বুঝি এরকম প্রস্তাব দিতে পারে? অবিশ্বাস্য ছিল ত্রয়ীর জন্য। পরদিন ছিল ত্রয়ীর অন্ধকারের সময়ের সূচনা। ত্রয়ীর মা পরের দিন রান্নাঘরে নাস্তার এঁটো থালা বাসন ধুয়ে পরিষ্কার করে সব গুছিয়ে যখন বেরিয়ে আসে, তখনই দেখতে পায় তামিমের হাতে প্রেগনেন্সির কিটটা নিয়ে ভুরু কুঁচকে ভেতর থেকে বেরিয়ে আসতে। তামিম শক্ত নজর তখনও সেই প্রেগনেন্সি কিটটাতে সীমাবদ্ধ। ত্রয়ীর মা এই দৃশ্য দেখে তার যা আত্মা শুকিয়ে যায় আতঙ্কে। সে দুশ্চিন্তায় ভুলেই গিয়েছিল কিটটা ফেলে দিতে। কোথায় রেখেছিল, আর তামিম বা সেটা কোথায় পেল, ত্রয়ীর মা বুঝতে পারছে না। তামিম অবশ্য মায়ের দিকে এক পলক তাকালো না। বোধহয় মায়ের আসার শব্দ কানে পৌঁছায়নি। তামিম ততক্ষণে তার মস্তিষ্কে সম্পূর্ণ অঙ্কটা খাপে খাপ মিলিয়ে ফেলে। সে ত্রয়ীর হাবভাব ধরে ফেলে, যার ফলস্বরূপ তামিম অন্ধকারের মতো ত্রয়ীর ঘরে গিয়ে হন্তদন্ত পায়ে এগিয়ে যায়। ত্রয়ীর মা ভয়ে চোটে ছেলের পিছে পিছে গেল। ছেলে তার ভয়ানক রেগে আছে। কেন ত্রয়ীর হাতে কাছে পেলে জ্যান্ত পুঁতে দিবে। তামিম ত্রয়ীর ঘরে ভেজানো দরজা শব্দের সাথে খুলে গেল। শব্দ কানে পৌঁছাতে ত্রয়ের ঘুম কিছুটা কাঁচা হয়ে গেল। তামিম এসে ত্রয়ীর হাত ধরে টেনে শোয়া থেকে উঠে বসালো। এতে করে ত্রয়ীর ঘুম ভেঙে গেল। তখনও ঘুমের রেশটা কাটেনি ত্রয়ীর। সেই আধা ভাঙা ঘুমের রেশ নিয়ে ত্রয়ীর গালে শক্ত এক চড় পড়ল। টাল সামলাতে না পেরে ত্রয়ী বিছানায় পড়ে যায়। অসাবধানতায় পাড়ায় ঘাড়েরও রক টান খেল। ত্রয়ীর কিছুটা কাতরে উঠল ত্রয়ী। কোনো রকম চোখ মেলে পিছে চাইল সে। তামিমকে দেখে ত্রয়ীর ঘুমের বদলে দু চোখ ভরে জল চলে এলো। কখনো গায়ে হাত তোলেনি ভাইটা, আজ তাকে চড় মারল। পর মুহূর্তে তামিমের ভয়ানক রূপ দেখে ত্রয়ীর গায়ে কম্পন ধরে যায়। কোনোভাবে তামিম কিছু জানতে পারেনি তো? ত্রয়ী বেশি ভাবার সময় পেল না। তামিম টেনে হিঁচড়ে বিছানা থেকে নামিয়ে মেঝেতে ফেলে দিল ত্রয়ী। ত্রয়ী ব্যথায় কাতরে বলল, ও আল্লাহ গো, ছাড়ো আমারে ভাইয়া, ব্যথা পাইছি। সামান্য ব্যথায় কাতরাচ্ছিস? তোকে তো পারছি না জ্যান্ত পুঁতে দিতে। এগুলো কি ত্রয়ীছি? বলে আরেকটা চড় দিল তামিম। ত্রয়ীর মা আর দূরে দাঁড়িয়ে থাকলো না। মেয়ের করুণ অবস্থা দেখে ছেলেকে আটকানোর চেষ্টা করলো। ত্রয়ী মেঝেতে মুখ গুজে হু হু করে কাঁদছে। তামিম মায়ের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে চেষ্টা করলো। কার সাথে এসব বেড়াইছিস, নাম বল। কোন এর সাথে নষ্টামি করেছিস তুই? আমাদের বিশ্বাসের এই মর্যাদা দিলি? তামিম আরও বাজেভাবে কথা শোনালো ত্রয়ীকে। এরপর কোনো দিকে না ভেবে সোজা তামিম তার বাবাকে কল দিল। ত্রয়ীর বাবা অফিসে ছিল, কিন্তু ছেলের জরুরি কল পাওয়ার পর মাঝ রাস্তা থেকে আবার ফিরে এলেন বাড়ি। আর অফিস যাওয়া হলো না। বাসায় এসে ছেলের মুখে এসব কথা শুনে নির্বাক স্থির হয়ে যান ত্রয়ীর বাবা। ত্রয়ী এই কঠিন পরিস্থিতিতে কি বলবে, কি বলা উচিত বুঝতে পারল না। সে শুধু একইভাবে কেঁদে যাচ্ছে। অতিরিক্ত চেঁচামেচির কারণে প্রতিবেশীরা কান পেতে শুনছিল ভেতরে আসলে কি চলছে। অবশ্য তারা যা শুনতে চেয়েছিল তাই শুনতে পেরেছে। তখনই মহিলা চলে গেল উপরের ভাড়াটিয়া ভাবির কানে কথা লাগাতে। শুনেছ ভাবি, ক্লাস 10-এ পড়া বাড়িওয়ালার মেয়ে নাকি এখন পেট বাঁধিয়ে ফেলেছে। কার সাথে ফষ্টি নষ্টি করে, ছি ছি। কি লজ্জা, কি লজ্জা। ত্রয়ীর বাবা তার প্রথম চটটা মারল ত্রয়ীর মাকে, অন্তত রাগের সাথে। তার কথা হচ্ছে, সে কেন মেয়েকে সঠিকভাবে মানুষ করেনি, মেয়ের খেয়াল রাখেনি, মেয়েকে কেন ছাড়া গরুর মতো করে ছেড়ে দিয়েছিল।
নানান কথায় ত্রয়ীর সাথে ত্রয়ীর মাও অপমানিত হতে। এতে করে সেদিন ত্রয়ীর মা ঘরে চুলো জ্বালায়নি। তাদের ঘরের বারান্দায় শুধু কেঁদেই গিয়েছিলেন তিনি। স্থির নির্জনতায় কেটে গেল পুরো একদিন। কারো ঠিক মতো খাওয়া নেই, ঘুম নেই, কথা নেই। কি এক গুমোট পরিবেশ হয়ে গেল বাড়িতে। ট্রয়ি তখনও আত্মবিশ্বাসী ছিল এই দুঃসময়ে নাহিদ তাকে একা ছাড়বে না। এজন্য সে যতবার নাহিদের সাথে কথা বলতে চাইল ততবারই মার খেলো ভাইয়ের কাছে। তবুও ত্রয়ি তার জেদ অনড়। এত কিছু সে একদম নিতে পারছে না। এক সপ্তাহ এভাবে কেটে গেল। ত্রয়ীর মা যদি কোনো প্রয়োজনে বের হয়, নাহিদ প্রায় তার পথ আগলে দাঁড়ায়। ত্রয়ীর খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু ত্রয়ীর মা ধমক দিয়ে নাহিদকে এড়িয়ে যায়। এত কিছুর পর ত্রয়ীর বাবা জানালে ত্রয়কে ঢাকার দিকে ডাক্তার দেখাতে। ত্রয়ের মা যেন মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ত্রয়ের মা তাই করলো। ত্রয়কে চেনা জানা হাসপাতালে না নিয়ে দূরে কোথাও নিয়ে গেল। সেখান থেকে টেস্ট করে রিপোর্ট পাওয়ার পর জানলো ত্রয়ের পেটে সবে কয়েক সপ্তাহ হয়েছে। এখনও সে ভ্রূণ। ডাক্তার দেখানোর কথা শুনে ত্রয়ী ভেবেছিল বাবা হয়তো ধীরে ধীরে সব মেনে নিবে। এই অবস্থায় ত্রয়কে হয়তো নাহিদের সাথে বিয়ে দিবে। কিন্তু এখানে ঘটনা ঘটল ভিন্ন। বাবার হাতে রিপোর্ট পৌঁছানোর পর সে তার ছোট ভাই অর্থাৎ মোনালির বাবার সাথে এ নিয়ে পরামর্শে বসে। দুজন মিলে সিদ্ধান্ত নেয় ত্রয়ীর অ্যাবর্শন করাবে। কথা শুনে ত্রয়ের বুকটা ফেটে যাচ্ছিল কান্নায়। প্রথম দিকে ভয় পেলেও বাচ্চাটার প্রতি তার দিনকে দিন মায়া জন্মে যাচ্ছিল। এই মায়া অস্তিত্বকে সে কীভাবে ফেলে দিবে? পাপ না হয় সে করেছে, তার শাস্তি কেন বাচ্চাটা পাবে? এ নিয়ে বলতে গেলে ত্রয়ীর ভাই এর হাতে আবার মার খেল। দিনকে দিন ত্রয়ী যেন বদ্ধ পাগলের মতো হয়ে যাচ্ছিল। এই এক সপ্তাহে এক কান থেকে আরেক কান এভাবে দ্রুত এই গুঞ্জন ছড়িয়ে পড়ল ত্রয়ীকে নিয়ে। স্কুলে জানাজানি হয়ে গেল ত্রয়ী প্রেগনেন্ট। মাথা উঁচু করে সম্মানের সাথে চলা ত্রয়ীর বাবার মাথা নিচু হয়ে যায়। একজন মানুষের সাথে কথা বলতে গেলে তিনি বুঝতে পারেন মানুষটা কত তাচ্ছিল্য করছে তাকে। কেউ আগ বাড়িয়ে কিছু বলেন না ত্রয়ীর বাবাকে। তবুও যদি কেউ মুখ ফসকে বলেও ফেলেন, তখন ত্রয়ীর বাবা সম্পূর্ণ ব্যাপারটাকে গুজব বলে। এরকম কিছুই হয়নি, খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেন। কিন্তু এই নিভু নিভু কনফিডেন্স মিথ্যে বলা কি আদৌ এত সহজ? ত্রয়ের পক্ষে সম্ভব ছিল না হাত পা তুলে বসে থাকা। এজন্য এক প্রকার রিস্ক নিয়ে রাতের আধারে মায়ের মোবাইলটা চুরি করে আনলো নিজের ঘরে। অতঃপর নাহিদের মুখস্থ ফোন নম্বরে ডায়াল করে দিল। নাহিদ তখন ছাদে বসে স্মোক করছিল আনমনে। দুশ্চিন্তা নাহিদের চঞ্চল মুখটাও মিইয়ে শুকিয়ে গেছে। হঠাৎ ফোনের স্ক্রিনে কল আসায় চোখ বুলায়। ত্রয়ীর মায়ের নাম্বার দেখে হকচকে কল রিসিভ করলো। নাহিদ কল করতে ত্রয়ী হু হু করে কেঁদে ওঠে। নাহিদ এতে ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে ত্রয়ী? কাঁদছো কেন? তুমি কেমন আছো ত্রয়ী? আর কেমন আছি? ত্রয়ী কান্নারত গলায় বলল। আর কেমন থাকতে পারি? প্রতিক্ষণে প্রতিটা দিন নরক যন্ত্রণায় কাটছে। প্রতি আদরের মেয়েটা সকলের চোখে বিষ হয়ে গেল। কেমনে থাকতে পারবো? আচ্ছা কাঁদো না এখন। নাহিদ কিছু বলতে নিলে ত্রয়ী হঠাৎ বলে ওঠে, আমাকে এখান থেকে নিয়ে যাও নাহিদ। আমার একসাথে বাঁচবো। এই যন্ত্রণা আর নিতে পারছি না আমি। তুমি আমাকে এখান থেকে না নিয়ে গেলে আমাদের বাচ্চা বাঁচবে না। প্লিজ কিছু একটা করো। আমিও যে তোমাকে ছাড়া বাঁচব না। নাহিদ চুপ হলে গেল ত্রয়ীর কথায়। ত্রয়ীর কথাগুলো এমন কিছু আছে যা নাহিদকে বারবার নাড়িয়ে দিচ্ছে। হাস্যোজ্জ্বল ত্রয়ীর সঙ্গে এই ত্রয়ীর কিছুতেই মিল পাচ্ছে না। কি হলো নাহিদ, তুমি চুপ করে আছো কেন? তুমি না বলেছিলে আমাকে হারাতে চাও না বলে ওভাবে ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছ? আমাকে হারানোর ভয়ে পুরো আমাকেই চাও? তাহলে এখন সব পাওয়ার পরে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আমাকে নিতে পারবে না? কিন্তু ত্রয়ী, আমাকে তো এখন বিয়ে দিবে না, বোঝার চেষ্টা করো। এখন বিয়ে করা সম্ভব? নাহিদের এহেম কথা শুনে ত্রয়ীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ত্রয়ী এবার রেগে চিৎকার করে বলল, যখন ইন্টিমেট হয়েছ তখন মনে ছিল না তোমার বিয়ের বয়স হয়নি? এখন এসব বাহানা দিচ্ছ কেন? সবসময় বলতে যে কোনো পরিস্থিতিতে আমার সঙ্গে আমার পাশে থাকবে। তাহলে বিয়ের কথা শুনতে বাহানা আসছে কেন? এর মানে কি এতদিন নাটক করে গেলে আমার শরীর পাওয়ার জন্য? এবার ক্ষেপে গেল নাহিদ। দাঁতে দাঁত চেপে মুখের সামনে কথা বলো। এসব কি আজে বাজে বলছো? মুখ সামলেছিলাম এতদিন, কিন্তু এখন ধৈর্য আমার কুলাচ্ছে না। নিজেকে প্রমাণ দাও, তুমি আদৌ আমার শরীরকে ভালোবেসেছো নাকি আমাকে? যদি প্রথম অপশানটা না হয় নাহিদ, তোমাকে আমি ছাড়বো না। নাহিদ কিছু বলতে নিচ্ছিল, অমনি ফোনের ওপাশ থেকে তামিমের গলার শব্দ। পরপর শুনতে পেল মারের শব্দ। এরপর খট করে কলটা কেটে গেল। নাহিদের গা শিউরে উঠল চরের শব্দ শুনে। প্রতিনিয়ত কি হচ্ছে ত্রয়ীর সঙ্গে? নাহিদ আসলে তার প্রমাণ দিল। সে সোজা তার বাবা মাকে গিয়ে জানালো ত্রয়ীর সাথে তার সম্পর্কের কথা, এবং এও বলল ত্রয়ী প্রেগনেন্ট তার জন্য।
ছেলের মুখে একথা শুনে কোন বাবা মা ঠিক থাকে? নাহিদের দিনগুলো সেদিন থেকে বাজে পরিস্থিতি কাটতে লাগলো। সেদিন নাহিদের বাবা ছেলেকে অনবরত শলার ঝাড়ু দিয়ে পেটালো। দুই পরিবারের ঝঞ্ঝাট ঝামেলার মধ্য দিয়ে প্রথম সাময়িকভাবে চলে এলো, যার ফলস্বরূপ দুই পরিবার একটু দমলো এই সময়ে। ত্রয়ের বাবা মেয়েকে পরীক্ষা দিতে দিল। ত্রয়ী একটা অক্ষরও পরে পরীক্ষা দিতে পারেনি। তার যে সেই পরিস্থিতি ছিল না। ত্রয়ের সামনে স্কুলে ত্রয়কে আনা নেওয়া করতো ত্রয়ীর মা। যতক্ষণ না ত্রয়ীর পরীক্ষা শেষ হতো ততক্ষণ অবধি ত্রয়ের মা স্কুলেই বসে থাকতো। এই অবস্থায় নাহিদের পক্ষে ত্রয়ের সাথে কথা বলা সম্ভব না। তাই সে ত্রয়কে দূর থেকে দেখত। চুলের বিভিন্ন স্টাইল করা ত্রয়ী হিজাবে এসেছিল টেনে ওঠার প্রথম দিকে। এখন এক্সট্রাভাবে মাস্ক পরে স্কুলে যাচ্ছে। নাহিদ দূর থেকে ত্রয়ের চোখ জোড়ায় এক পলক দেখত শুধু। ত্রয়ের দু চোখ খুঁজত নাহিদকে। যখন দেখত নাহিদ তাকে, ত্রয়ের চোখ জোড়া ভরে জল আসতো। পরীক্ষার কারণে ত্রয়ীর অ্যাবর্শনটা পেছয়, কিন্তু পরীক্ষার শেষে ত্রয়ী চাইছিল না অ্যাবর্শন হোক। শত মার ধমক খাওয়ার সত্ত্বেও এক সিদ্ধান্তে অনড় ছিল ত্রয়ী। কেউ বুঝতে পারেনি ছোট্ট বয়সে বাচ্চা জন্ম দেওয়া, বাচ্চা মানুষ করা এত সহজ। তার উপর এখন সেই ব্যাপারটা সবার সামনে গুজব বলে চালিয়ে দিচ্ছে। সেটা মানুষের সামনে সত্য প্রমাণিত হলে তাদের নাক মুখ সব কাটবে। কিন্তু ত্রয়ী এত সব শুনেও বাচ্চাদের মতো জেদ ধরে। কিন্তু তবুও জোর করে অ্যাবর্শন করানোর চিন্তা করা হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে মোনালির বাবার সঙ্গে নাহিদের বাবা মা এলেন। এক প্রকার অসহায় হয়ে তারা এসেছেন নাহিদের জন্য ত্রয়কে বিয়ের প্রস্তাব দিতে। নাহিদের মা অবশ্য ত্রয়ীর উপর চেতে আছেন, তবে তিনি তা মোটেও প্রকাশ করলেন না। সহজ সাবলীল ভাষায় বোঝাতে লাগলেন সকলকে। কিন্তু ত্রয়ীর বাবা সাপ সাপ এই প্রস্তাব বারণ করে দিতে চাইলেও ত্রয়ীর মা তাকে থামিয়ে দিলেন এবং নাহিদের বাবার উদ্দেশ্যে বললেন, আমরা রাজি আছি, তবে শর্ত আছে। কি শর্ত? বিয়েটা ঘরোয়াভাবে আগামীকালেই হবে। আমি চাইছি না এই বিষয়ে দেরি করতে। উপস্থিত সকলেই চমকে যায়। তামিম এই প্রস্তাবে মুখ লাল হয়ে গেল। যেই ছেলে তার বোনের, তাদের পরিবারের এত বড় ক্ষতি করলো, সেই ছেলের সাথে বিয়ে? তামিম বড়দের মাঝে কিছু বলতে গিয়েও বলল না। একদম নীরব হয়ে বসে রইল। নানান আলাপ আলোচনার অবশেষে সিদ্ধান্ত হলো বিয়েটা হবে। তবে আগামীকাল নয়, আগামী শুক্রবারে। যেহেতু সেদিন সাপ্তাহিক ছুটি, সেদিন দুই পরিবার নির্দ্বিধায় বিয়েতে থাকতে পারবে। এমনকি আত্মীয় স্বজন, এলাকার মানুষ নানান কথা বলছে। তাদের থামানোর জন্য ত্রয়ীর মা এর চাইতে ভালো সুযোগ আর কিছুই পেলেন না। তবে বিয়েটা ঘরোয়াভাবে হলেও ত্রয়ীর বাবা বাড়িতেই থাকবে। যতদিন না নাহিদ বড় হচ্ছে, তাদের ব্যবসায় হাত দিচ্ছে না। বিয়েবাড়ি, অথচ বিয়ের আমেজ কারো মধ্যেই দেখা গেল না। ত্রয়ীর মা শুধু ভালো একটা বেনারসি। এই বিয়েতে সবার চাইতে খুশি দেখা গেল ত্রয়ীকে। কত প্রতিকূল পার করার পর অবশেষে প্রিয় মানুষটার হতে চলছে। এর চাইতে খুশির ব্যাপার কি হতে পারে? ত্রয়ী আর যাই হোক, সবে 16তে পা দিচ্ছে। 16 বছর বয়সে একটা মেয়ে চতুর হলে নিজের ম্যাচিওর ধারণা করতে পারে না। কারণ চতুর এবং ম্যাচিওরিটি দুটো ভিন্ন জিনিস। যার কারণে পারিবারিক জগতে চিন্তা থাকলেও ত্রয়ী নিজেকে রঙিন স্বপ্নগুলো নিয়েই ভেবেছে। বুধবারের দিন ত্রয়ী ছাদে উঠেছিল মোনালির সঙ্গে। মোনালি কখনো ভাবতেই পারেনি ত্রয়ী এভাবে বিয়ে হয়ে যাবে এই বয়সে। ওরা অনেকটা সময় ছাদে ছিল। মোনালি তো বহুদিন পর ত্রয়ীকে প্রাণবন্ত দেখছিল। এতে তো মোনালির কি আনন্দ হচ্ছিল! সন্ধ্যা হয়ে যাওয়ার আগে আগে মোনালি বলল, চল ত্রয়ী, আমরা নিচে চলে যাই। চাচি বলেছিল সন্ধ্যার আগে ঘরে ফিরতে। ত্রয়ী তখন মোনালির কথা অগ্রাহ্য করে দূরান্তে চেয়ে বলল, ধুর, বাদ দে তো আম্মুর কথা, আরও কিছুক্ষণ থাকি। এমন করতে করতে মাগরিবের আজান অবধি দুজন থেকে গেল। মাগরিবের আজান দিতে দুজনে মিলে নেমে যায়। তবে সিঁড়ি গিয়ে নামতে গিয়ে ত্রয় পা পিছলে পড়ে যায়। মোনালি তা দেখে ভয়ে আত্মচিৎকার করে ওঠে। এভাবে মিসক্যারেজ হয়ে যায় ত্রয়ীর বাচ্চা। দুর্বল ত্রয়ী তখন মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিল। হাসপাতালে সেদিন নাহিদের মা আর নাহিদ এসেছিল। দূর থেকে নাহিদের শুকনো মুখে ত্রয়ীর কান্না দেখেছিল শুধু। কত হৃদয় বিতরক কান্না তার! নাহিদের চোখ জোড়া নিমেষে ছলছল করে উঠল। বাচ্চা মিসক্যারেজ হলেও বিয়ে আটকালো না। ত্রয়ীর মা এক প্রকার চাপের রেখেছিল নাহিদের বাবা মাকে। বাচ্চা নষ্ট হয়েছে তো কি হয়েছে? উপরওয়ালার জিনিস তো আমাদের হাতে নেই, যে যতই পাপের বোঝা হোক না কেন। নাহিদের বাবা শুরু থেকে মেনে নিয়েছিল ত্রয়কে। তিনি সহজ মানুষ, এত প্যাঁচ রাখতে পারেননি নিজের মধ্যে। এজন্য ত্রয়ের মিসক্যারেজে তিনি বেশ দুঃখিত হয়েছিলেন। সঙ্গে ছেলের প্রতি তীব্র রাগও হয়েছিলেন। এজন্য তিনি চাচ্ছিলেন বিয়েটা যে কোনো মূল্যে হোক, পাপ একটু হলেও কমবে। নয়তো এই পাপের বোঝা সারা জীবন কিভাবে বয়ে বেড়াবে। বিয়ের বয়স নিয়ে ঝামেলা হলেও নাহিদের বাবা, ত্রয়ের বাবা চাচারা এই ব্যাপার সামলে নেন। অতঃপর বিয়ে হলো সাদামাটাভাবে, ত্রয়ের তলপেটে তাজা সিলির সাথে।
অন্তত ব্যথা যন্ত্রণায় বিয়েতে খুশি তার জন্য ফিকে হয়ে গেছিল। বিয়ে হওয়া সত্ত্বেও তার মাঝে আগের হাসিটা ছিল না। বাচ্চাটার সাথে হাসিটা কোথাও উড়িয়ে গেল। সেদিন কথার বেশি দিন লুকানো থাকলো না, ছড়িয়ে গেল। সঙ্গে শুরু হলো ত্রয়ী নাহিদের নিয়মিত স্কুল যাওয়া। ধীরে ধীরে মানুষ নেতিবাচকের কথা কমে এলো। সহসাহ্যে এখন কেউ কিছু বলে না, কিন্তু ভেতরে ভেতরে একটা পোকা তো থেকেই যায়। কয়েক বছর পরে যদি ত্রয়কে কেউ দেখে, তবে সেই পোকা মানুষের মাঝে নড়ে উঠবে। মনে পড়ে যাবে ত্রয় কি কি ঘটিয়েছিল। এই ব্যাপারটা ভাবলেই এখন ত্রয়ের লজ্জা হয়। যেই ব্যাপারটাকে, অর্থাৎ নাহিতের সাথে প্রেমকে একসময় গর্ব মনে করত, সেই গর্ব আজ তাকে মাটির সাথে পিষে দিয়েছে। এখন হাড়ে হাড়ে টের পায় নাহিতের সাথে ঘনিষ্ঠ মেলামেশা কতটা পাপের ছিল। নাহিদকে পেয়েও কিছু একটা নেই নেই লাগে ত্রয়ীর। এই নেই অনুভূতি এসএসসি পরীক্ষা অবধি চলল। এরপর আবার দুজনে সময় কাটাতে কাটাতে স্বাভাবিক হয়ে গেল। নাহিদ ত্রয়ীর বাসায় আসে, ত্রয়ীকে নিয়ে ঘুরতে যায়, কিন্তু কখনো ত্রয়ীদের বাসায় রাত থাকেনি। লম্বাটে চিকন নাহিদ স্বাস্থ্যবান গুলুমুলু হয়ে গেল। নাহিদের মুখ জুড়ে খোঁচা খোঁচা দাড়ি উঠল। বাচ্চা বাচ্চা চেহারা নাহিদ হঠাৎ একজন স্বামী হয়ে গেল। যেন কত বড় মানুষ। ত্রয় যেন প্রতিনিয়ত প্রেমে পড়ছে তার ব্যক্তিগত মানুষের। নাহিদও দিনকে দিন ভীষণ যত্নশীল হয়ে উঠছে। একজন মেয়ে তার স্বামীর স্বভাবে যা যা চায়, নাহিদ যেন সেরকম একজন হয়ে গেল। ত্রয় কখনো ভাবতে পারেনি তার জন্য বদ্ধ পাগল নাহিদ কথা রাখবে, তাকে শান্তির স্পর্শে ভাসিয়ে রাখবে। নাহিদ যখন অনার্স ফার্স্ট ইয়ারে, তখন নতুন করে আনুষ্ঠানিকভাবে দুজনের বিয়ে হলো। নাহিদ ততদিনে পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসাতে খুব সামান্যভাবে হাত দিয়েছে। আর ত্রয়ী এসএসসি পরপর পড়াশোনা ছেড়ে দেয়। সে তার এম নিয়ে নাহিদকে পেয়েছে। আর পড়ে কি লাভ, এই ভেবে পড়াশোনা আগায়নি। ত্রয়ী এমনিতে স্টুডেন্ট ভালো ছিল না, তার উপর জীবনের এত এত প্রতিকূলতায় মন বসাতে পারেনি। সংসার শুরুটা ত্রয়ের জন্য স্বপ্নের মতো। অবশেষে নতুন সকালে মিটল বুঝি কালো আধার। অবশ্য ত্রয়ীর উত্তর মিললে আরও কয়েক বছর পর। না, এই আধার ক্ষণিকের জন্য হলেও, জীবন বহির্ভূত হলেও পুরোপুরি মুছে গেল। ভাগ্যের নির্মম পরিহাসে ত্রয়ী তার সর্বোচ্চ শান্তিতে টেনে নিল। এখন নাহিদ অনার্স চতুর্থ বর্ষে পড়ছে। নিজ ইচ্ছে অনুযায়ী সে বেশ দূরে এক প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ভার্সিটি জীবনে দিনগুলো পাশাপাশি ত্রয়ীকে সঙ্গে নিয়ে নাহিদের দিনগুলো ভালো যাচ্ছিল। কিন্তু সময়গুলো হঠাৎ কেমন বদলে গেল। নাহিদ এখন আগের মতো বাড়ি ফেরার তাড়া নেই। ত্রয়ীর বেলাতেও সে কিছুটা উদাসীন আচরণ করে। ত্রয়ী খেয়েছে কি না সেটা জিজ্ঞাসা করতে ভুলে যায়। আরও নানান লক্ষণ নাহিদের মধ্যে দেখা যায়। ব্যাপারগুলো ত্রয়ীকে যেমন কষ্ট দেয়, তেমন দুশ্চিন্তায় ফেলে দেয়। নাহিদকে জিজ্ঞাসা করলেই নাহিদ দায়সারাভাবে তখন উত্তর দেয়, এমনিতে এক্সামের প্যারা বেশি। এমনকি অ্যাসাইনমেন্টের নাম করে নাহিদ অন্য রুমে রাত কাটায়। অন্ধত্রয়ী এসব মোটেও নিতে পারছে না। তার বারবার মনে হতে লাগলো নাহিদ এসব প্রতিক্রিয়া মোটেও স্বাভাবিক নয়। অবশ্য ত্রয়ীর এই ধারণা মিলে গেল। একদিন রাতে নাহিদের মোবাইল রেখে ওয়াশরুমে গিয়েছিল, তখন নাহিদের ফোনে একটা কল আসে, কিন্তু ঠিক সময়ে ত্রয়ী রিসিভ করতে পারেনি। যখনই মেসেজ টুংটাং বেজে ওঠে, তখন ত্রয়ী মোবাইলটা হাতে নিতে তার গা জুড়িয়ে যেন বিদ্যুৎ খেয়ে গেল। থমকে চেয়ে রইল ফোনের স্ক্রিনের দিকে। ফোনের স্ক্রিনে স্পষ্ট একটা মেসেজ, নাহিদ আগামীকাল হয়তো বাবা মাকে গ্রামে যেতে পারে, ভার্সিটির শেষে তবে আমার বাসায় এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো, লাভ ইউ জান। নাহিদ ওয়াশরুম থেকে বের হতেই দেখলো তার ফোন আগের জায়গাতে এসে, আর ত্রয়ী বিছানায় অন্যদিকে ফিরে থমকে বসে আছে। নাহিদ ব্যাপারটা লক্ষ্য করে ভুরু কুচকে বলল, কি হয়েছে ত্রয়ী, এভাবে বসে আছো? ত্রয়ী উত্তর দিল না। এর মাঝে নাহিদের মা হাসি মুখে হাতে মিষ্টি নিয়ে ঘরে প্রবেশ করলো। উচ্ছ্বাসের স্বরে বলল, আমি দাদি হতে চলছি নাহিদ, আর তুই বাবা, নে নে মিষ্টি খা। নাহিদ বেশি আনন্দিত হতে দেখা গেল না, আবার অখুশিও হতে দেখা গেল না। ত্রয়ী ড্রেসিং টেবিলে আয়নায় এক মনে তার অচেনা নাহিদকে দেখল শুধু। প্রতিটা দিন, প্রতিটা ক্ষণে ত্রয়ী এক ভ্রমের মধ্যে কাটতে লাগলো। নাহিদ ধীরে ধীরে ত্রয়ের থেকে দূরত্ব বাড়িয়ে দেয়, যা পরিবারের কেউই টের পেল না। ত্রয়ী চাইলে তার বাড়িতে এসব কিছু বলতে পারবে না। বলবে কোন মুখে? তার নিজের সর্বনাশে নিজের জেদেই বিয়েটা হয়েছে। মায়েরদের কিছু বললেই বলবে, নিজের পছন্দে এসব কীর্তি করেছিস, নিজেরটা নিজেই বোঝ, কোন মুখে আবার আমাদের বলতে আসিস। এই কথা শোনার বিন্দুমাত্র সাহস ত্রয়ীর মাঝে নেই। এক প্রকার লড়াই করতে করতে সে বড্ড ক্লান্ত। নাহিদ যখন ত্রয়ীর পাশে শুয়ে ফোন টিপছিল, তখন ত্রয়ী হঠাৎ বলে ওঠে, অথই মেয়েটা কে নাহিদ? নাহিদ কিছুটা অপ্রস্তুত হলেও ত্রয়ের দিকে তাকিয়ে বলল, ক্লাসমেট। ত্রয়ী
নির্বিশেষে নাহিদের দিকে চেয়ে বলল, ক্লাসমেটের সঙ্গে বুঝি খালি বাসায় সময় কাটাতে যাও? তাই সেই শুরু থেকে সোজাসাপটা কথা বলতো। তার এই সোজাসাপটা গা জ্বলানো কথা শুনে একসময় নাহিদ ট্রয়কে না পেরে বিয়ে করেছিল। ট্রয় সেই স্বভাব আজও গেল না। নিমেষে চোখ জোড়া লাল আভা ছাড়ালো নাহিদের, যা ফোনের স্ক্রিনে আলোয় ট্রয়ের ছাপ দেখতে পেল। কিন্তু ট্রয় তো আজ জানে না কত শত সহস্র ছুরির আঘাত বুকে নিয়ে এই কথাটা বলেছে সে। নাহিদ এবার চোখ রাঙিয়ে বলল, একদম বাজে কথা বলবে না। কোনটা বাজে কথা? আমাকে রেখে আর একটা মেয়ের সাথে চক্কর চালানো, নাকি তার সাথে একা ফ্ল্যাটে সময় কাটানো? কথা কাটাকাটি জঘন্য পর্যায়ে পৌঁছে গেল। একসময় নাহিদ তার রাগ সামলাতে না পেরে সোজা চড় দিয়ে বসলো ত্রয়কে, যা ত্রয় কল্পনাও ভাবেনি তার ভালোবাসার মানুষ তাকে চড় মেরেছে। নির্বাক হয়ে ত্রয়ই একই স্থানে বসে রইল। নাহিদ কর্কশ গলায় ত্রয়ের উদ্দেশ্য করে বলল, তুমি এতটা অসহ্য হয়ে গেছিস, তোর প্রতিদিন ফ্যাচফ্যাচানি ন্যাকামি আমার একদম সহ্য হয় না। তোর মতো মেয়েকে এখনো সম্মানের সাথে আমার ঘরে রাখছি বলে এই না যে গলা উঁচিয়ে আমার সাথে কথা বলবি। ঘরে যেমন আছিস তেমন থাক। আমি বাইরে যা ইচ্ছা করে বেড়াবো। তোর যদি এসব সহ্য না হয়, তাহলে আমাকে আমার বাচ্চা দিয়ে তুই বেরিয়ে যা বাসা থেকে। বলে জঘন্য একটা গালি দিয়ে নাহিদ অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। নাহিদ এমন বাজে আচরণে ত্রয় বুঝি ঠিক থাকে? সে নীরবে কেঁদে গেল। এই মুহূর্তে তার চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু নাহিদ ধমক খেয়ে ইচ্ছেটা দমিয়ে রাখল। নাহিদ তার নিজের মতোই চলতে লাগলো। একের পর এক মেঘঘটিত ঘটনায় নীরবে দেখে যায় ত্রয়ী। সে চাইলেও মুখে কিছু বলতে পারে না। একসাথে ঘর বাঁধার সময় তো মনে হয়নি নাহিদ এভাবে বদলে যাবে। কি এমন হলো যে নাহিদ রাতারাতি বদলে গেল? পরনারীতে এভাবে আচ্ছন্ন হয়ে পড়ল। এই বুঝি তার পাপের ফল? এই পাপের ফল সে একা একা ভুগবে? নাহিদও তো একসময় জড়িত ছিল। উত্তর মিলে না ত্রয়ীর। হঠাৎ একদিন প্রসব যন্ত্রণা উঠে ত্রয়ীর। নাহিদ সেদিন বাড়িতে ছিল না। ভার্সিটির ট্যুরের নাম করে হয়তো কোনো গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাতে ত্রয়ীকে হাসপাতালে নিয়ে যায় নাহিদের বাবা মা। ত্রয়ী সেদিন অতিরিক্ত প্রসব যন্ত্রণা উপলব্ধি করলেও শেষ সময় ঘনিয়ে এসেছে। সে একেবারের জন্য শুরু থেকে সবকিছু স্মৃতিচারণ করলো। সেদিন আর ত্রয়ীর জীবনে কালো সকাল এলো না। নতুন এক কালো সকাল তার জীবনে আসার পূর্বে ত্রয়ী আঁধারে উপস্থিত জগৎ ছিন্ন, সকলের অগোচরে। পরপর অপারেশন থিয়েটারের দেওয়ালে দেওয়ালে বাচ্চার কান্নার শব্দ প্রতিধ্বনি হলো। হয়তো ট্রয়ী শুনতে পেয়েছিল সেই নবজাতকের কান্না। সমাপ্ত। গল্পটা পুরোপুরি সত্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।